ছাত্রছাত্রীরা, আগের দিন লিকুইড স্টেট সম্বন্ধে আমরা বলছিলাম। তো লিকুইড স্টেট নিয়ে আলোচনা করতে করতে আমরা লিকুইড স্টেটের অনেকগুলো ধর্ম কিন্তু আমরা করেছি। আজকে আমরা লিকুইড স্টেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ধর্ম আমরা আলোচনা করব। প্রথম ধর্মটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন অফ এ লিকুইড। আমরা যে ধর্মটা আলোচনা করব সেটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন, দেখো এই সারফেস টেনশন, এই ব্যাপারটা তোমাদের ফিজিক্সে অত্যন্ত ডিটেলসে তোমরা পড়বে সারফেস টেনশন। তো এখানে কেমিস্ট্রিতে সারফেস টেনশন একটু কম করে হলেও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অল্প কথায়, তোমাদের বইতেও অল্প কথায় করা আছে, তোমরা ফিজিক্সে কিন্তু এই সারফেস টেনশনটা ডিটেলসে পড়বে। তো সারফেস টেনশন ব্যাপারটা কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। দেখো এখানে যে দুটো কথা যুক্ত আছে, সারফেস, দেখো এটা সারফেস কথাটা পাচ্ছ। সারফেস, সারফেস মানে কি? পৃষ্ঠতল। তাহলে এটা কিন্তু সারফেস, এখানে কিন্তু এটা কিন্তু সর্বদা পৃষ্ঠতল সংক্রান্ত ঘটনা। পৃষ্ঠতল, পৃষ্ঠতল সংক্রান্ত একটা ঘটনা হবে। পৃষ্ঠতলের মধ্যে এটা এমন কার ঘটনা? কোন পদার্থের? কঠিন, তরল না গ্যাসীয়? এটা অবশ্যই কিন্তু তরলের ঘটনা। তো তরলের মধ্যে, এটার তরলের মধ্যে লিকুইড, এই তরলের মধ্যেই কিন্তু এই সারফেস টেনশন দেখা যায়। অর্থাৎ তরলের মধ্যে যে অণুগুলো আছে, সেই অণুগুলোর মধ্যে যেগুলো সেই তরলের সারফেসে অর্থাৎ পৃষ্ঠতলে অবস্থান করছে, তাদের সেই অণুগুলোর মধ্যে এক প্রকার টেনশন দেখা যায়। সেই টেনশনটা কি, সেই টেনশনটাই আমরা জানার চেষ্টা করব, এই টেনশনটা কি, এবং সেই টেনশনটার ফলে এদের যে ধর্মের সৃষ্টি হয়, সেই ধর্মটাকেই আমরা বলবো সারফেস টেনশন। এটা কিন্তু কোনো জলের অণুর কোনো অভ্যন্তরে যে জলের অণুর অভ্যন্তরে যে অণুটা আছে, কোনো জলের মধ্যে, জলের অভ্যন্তরে যে অণুটা আছে, সেই অণুর কিন্তু ধর্ম নয়। কেবলমাত্র জলের যে পৃষ্ঠতলে যে অণুটি আছে, তাদের ধর্ম, অণুগুলি আছে, তাদের ধর্ম বলেই কিন্তু আমরা বিবেচনা করব। তাহলে চলো আমরা যেটা দেখে নিই যে এই পৃষ্ঠতলে, লিকুইডের পৃষ্ঠতলে যে কণাগুলো আর অণুগুলো আছে, সেই অণুগুলো কিভাবে টেনশন লাভ করে, কিভাবে তাদের মধ্যে টেনশন হয়। তো দেখা যাক, আমি তোমাদের এখানে একটা একটু চিত্র এঁকে বোঝাই। ধরো এই একটা আমার কন্টেনার, একটা পাত্র আছে। তো এই পাত্রের মধ্যে, তো জলের এই পাত্রের মধ্যে জল আছে, আমি জল রেখে দিয়েছি, এই পাত্রের মধ্যে জল রেখে দিয়েছি, জল বা জল জাতীয় পদার্থ বা লিকুইড কোন একটা রেখেছি, জল আমি ধরে নিচ্ছি, জলই রেখেছি। তো জলের ধরো এইখানে একটা কোনো অণু আছে, জলের এইখানে কোনো অণু আছে। তো জলের তো এটা তো জলের মধ্যে তো বহু সংখ্যক অণু আছে, আমি একটা অণুর রেসপেক্টে আমি আলোচনা করছি। তো জলের যে এইখানে যে অণুটা, অভ্যন্তরে যে অণুটা আছে, সেই অণুটা, এইখানে একটা অণু আছে, সেই অণু দ্বারা আকর্ষিত হবে। আবার এইখানে একটা অণু আছে, সেই অণু দ্বারা আকর্ষিত হবে। এইখানে একটা অণু আছে, সেই অণু দ্বারা আকর্ষিত হবে। এইখানে একটা অণু আছে, সেই অণু দ্বারা আকর্ষিত হবে। এইভাবে জলের এই অভ্যন্তরের যে কোনো একটা অণুকে তুমি যদি রেসপেক্টে যদি তুমি ক্যালকুলেশন করো, মানে কোনো একটা এই অণুটার নেট ফোর্স যদি তুমি বল যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এক্ষেত্রে এই নেট ফোর্স অর্থাৎ সম্পূর্ণ কার্যকরী যে বলটা এই অণুটার পেছনে, কার্যকরী বলটা কত হবে? ঠিকই বলেছো, কার্যকরী বলটা হবে 0, অর্থাৎ 0। অর্থাৎ এই অণুটার যে নেট ফোর্স আমরা আলোচনা করব, এই নেট ফোর্স, অর্থাৎ এটা নেট ফোর্স হচ্ছে 0। কেন 0 হবে না? দেখো এই যে এই দিকে তো টানছে একটা অণু, তার আকর্ষণ বল আছে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটা, আর এই দিকে আবার একটা অণু টানছে, এই আকর্ষণ বলটা পরস্পর সমানুবিপরীত হলে এর উপর নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? এটার নেট ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে 0। উপরের নিচের স্তরেও যদি আমি করি, তাহলে আমি নেট ফোর্স অফ অ্যাট্রাকশন আমি 0 বলি ধরবো। এবং এক্ষেত্রে নেট ফোর্স 0 যদি হয়, তাহলে এই কণাটা কিন্তু স্টেবল আছে, স্টেবল, এই কণাটা হচ্ছে স্টেবল। এই ভেতরে যে কণাটা আছে, এই কণাটা হচ্ছে স্টেবল। এর কিন্তু স্থায়িত্ব কিন্তু খুব বেশি, কারণ এর মধ্যে তো দেখো নেট ফোর্স, এদের মধ্যে বল তো 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ নেট ফোর্সটা 0 যদি হয়, তাহলে স্টেবিলিটি বেশি। আর স্টেবিলিটি যদি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে এদের মধ্যে এনার্জি কম হবে, কারণ আমরা সেই রাসায়নিক বন্ধন থেকে পড়ে এসেছি।
যে যাদের স্টেবিলিটি বেশি তাদের এনার্জি কম। তো সেই ক্ষেত্রে এই যদি এই ভেতরে যে মলিকুল জলের অণু আছে তার ক্ষেত্রে আমি আলোচনা করলাম, তাদের তারা হচ্ছে স্টেবিলিটি বেশি এবং তাদের এনার্জি হচ্ছে কম। এবার দেখো, এবার আমি এই যে সারফেসে একটা যে অণু আছে সেই অণুটার কথা চিন্তা করছি। তো সারফেসে যে অণুটা আছে সেই অণুটা, এইখানে একটা অণু আছে সেই অণু দ্বারা আকর্ষিত হবে, এইখানে একটা অণু আছে সেই অণু দ্বারা আকর্ষিত হবে, এইখানে একটা অণু আছে সেই অণু দ্বারা আকর্ষিত হবে। কিন্তু এই দিকেও কিছু অণু দ্বারা আকর্ষিত হতে পারে, এই দিকেও কিছু অণু দ্বারা আকর্ষিত হতে পারে। কিন্তু এই লিকুইডের ওপরে কি আছে? লিকুইডের ওপরে তো কোনো লিকুইডের মানে তরলের কোনো তো অণু নেই। এখানে কি আছে? এখানে ভেপার আছে, বাষ্প। তো ঠিকই বলেছো, এখানে ভেপার আছে, ভেপারেরও কণা থাকে। তো ভেপারের যে কণা, সেই কণাটা একে উপরের দিকে আকর্ষণ করে নিশ্চিত ভাবে। কিন্তু ভেপারের কণার যে ডেনসিটি, যে ঘনত্ব, লিকুইডের ডেনসিটি, এই যে এটা তো লিকুইড, এই লিকুইডের ডেনসিটির তুলনায় ভেপারের ডেনসিটি কিন্তু খুব কম। সেই জন্য এখানে যে ভেপারের যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটাকে নেগলিজেবল হিসেবেই ধরা হয়। অর্থাৎ ভেপারের যে ওপরের দিকে যে আকর্ষণ করছে এই অনুটাকে যে আকর্ষণ করছে, সেই অনুটাকে ভেপার যে আকর্ষণ করছে সেই আকর্ষণটাকে নেগলিজেবল বলেই ধরা হয়। কারণ এই ভেপারের যে ডেনসিটি, সেই ডেনসিটি তো লিকুইডের থেকে অনেকটা কম, আর লিকুইডের থেকে অনেকটা কম বলে ভেপার তেমনভাবে টানতেই পারবে না। সুতরাং এই যে এখানে ভেপারের অবস্থাটাকেই আমরা কিন্তু আলোচনা করি না, কিন্তু একটা আছে আকর্ষণ, কিন্তু আলোচনা করি না। এবার দেখো তাহলে এইখানে এই সারফেসে যে মলিকুলটা আছে, এটা সারফেসে আছে। তো এই সারফেসে যে মলিকুলটা আছে সেই মলিকুলটা কোন দিকে আকর্ষণ বল লাভ করছে? উপরের দিকে না নিচের দিকে? অবশ্যই নিচের দিকে, ব্যাকওয়ার্ড। কারণ উপর দিকে তার তো কোনো মলিকুল নেই, কোনো অণু তো নেই। অণু যদি না থাকে তাহলে কে আকর্ষণ করবে? কেউ আকর্ষণ করবে না। তাহলে এই সারফেসে যে মলিকুলটা আছে, সারফেসে যে অণুটা আছে, জলের অণু আছে, সেই জলের অণুটা ব্যাকওয়ার্ড পজিশনে, অর্থাৎ পেছন দিকে একটা বল অনুভব করছে, পেছন দিকে অণুগুলো তো তাকে টানছে। কিন্তু দেখো, পেছন দিকের অণুগুলো যদি টানে তাহলে এইরকম যে অভ্যন্তরে যে অণুগুলো আছে সেই অণু, আচ্ছা পেছন দিকে তাহলে অণুগুলো তো টানছে। তো সেই ক্ষেত্রে আমি একটা বলতে পারি, সারফেসে যে মলিকুলটা আছে সেই মলিকুলের এনার্জি, আচ্ছা স্টেবিলিটি, সেই মলিকুলের স্টেবিলিটি। তো স্টেবিলিটি কি হবে? এক্ষেত্রে স্টেবিলিটি বেশি ছিল, ভেতরে যারা অণুটা আছে তাদের স্টেবিলিটি বেশি, নেট ফোর্স অফ অ্যাট্রাকশন এদের জিরো। কিন্তু এখানে নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কি জিরো হবে? জিরো তো হবে না, কারণ উপরের দিকে তো কিছু মলিকুল নেই। তাহলে এদের স্টেবিলিটি অবশ্যই কিন্তু কম হবে। সারফেসের মলিকুল আছে, তাদের স্টেবিলিটি বা স্থায়িত্ব কম হবে, কারণ তাকে তো কেউ টানছে, আর উপর থেকে তো কেউ টানছে না বলে সেই টানটা কোন দিকে হচ্ছে? নিচের দিকেই হচ্ছে। অর্থাৎ স্টেবিলিটি কম হবে। স্টেবিলিটি যদি কম হয় তাহলে কিন্তু তাদের এনার্জি বেশি হবে, এটা একদম পরিষ্কার। সারফেসে যে মলিকুলটা থাকবে তাদের স্টেবিলিটি কম হবে, স্টেবিলিটি কম হলে এনার্জি বেশি হবে। তাহলে কি করবে? তাহলে দেখো, এই ওপরের যে মলিকুলটা আছে সেই মলিকুলটা অ্যাজ ইউজুয়াল আমাদের যে প্রকৃতির যে নিয়ম, এই মলিকুলটা স্টেবিলিটি কম। তো এই মলিকুলটা স্টেবিলিটি কম হলে স্টেবিলিটি বাড়ানোর চেষ্টা করবে। স্টেবিলিটি প্রত্যেকটা জিনিসই স্টেবিলিটি বাড়ানোর চেষ্টা করে। আমাদের প্রকৃতির নিয়মই হচ্ছে এটা, স্টেবিলিটি বাড়াতে চেষ্টা করবে। এবং স্টেবিলিটি যদি বাড়াতে চেষ্টা করে তাহলে এ কোন দিকে আসবে? এ নিচের দিকে আসার চেষ্টা করবে। এই যে মলিকুলটা নিচের দিকে আসার চেষ্টা করবে। তো নিচের দিকে যদি আসতে চায় তখন এই মলিকুলটা, এই ধরনের মলিকুল, এই ভেতরের দিকে যে মলিকুল আছে সেই মলিকুল তো এখানেও আছে। তো নিচের দিকে যখন আসতে চাইবে তখন এই ধরনের মলিকুল, এখানে যে মলিকুলটা আছে সেই মলিকুলটা ওর নিচের দিকে আসাটাকে, সারফেসের যে অণুটা আছে সেই অণুটাকে নিচের দিকে আসতে বাধা দেবে। কারণ সে এই মলিকুলটা একটু তখন ধন্দে পড়ে যাবে যে আমার তো স্টেবিলিটি বজায় আছে, যদি এই মলিকুলটা আবার যদি নিচের দিকে চলে আসে তাহলে তো আমার স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি এই মলিকুলটা আর নিচের দিকে কিন্তু আর আসতে পারবে না। তাহলে এই মলিকুলটা স্টেবিলিটি বাড়ানোর চেষ্টা করছে।
স্টেবিলিটি বাড়াতে গেলে নিচের দিকে আসার চেষ্টা করছিল, নিচের দিকে কিন্তু অন্য মলিকুলগুলো, নিচের দিকে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলো কিন্তু তাকে নিচের দিকে আসতে দিচ্ছে না। নিচের দিকে আসতে দিচ্ছে না দেখে তাহলে আরেকটা উপায় আছে, তখন এই যে সারফেসে যে মলিকুলটা আছে সেই মলিকুলার স্টেবিলিটি বাড়াবার জন্য সে কিন্তু আরেকটা জিনিস করতে পারে, অর্থাৎ এই সারফেসের যে পৃষ্ঠতলটাকে, সেই পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটাকে একটু কমিয়ে দিতে পারে। সারফেসের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যদি একটু কমে যায় তাহলে কিন্তু এদের স্টেবিলিটি কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এদের সারফেসের পৃষ্ঠতলটাকে সে এমনভাবে কমাবে যাতে সারফেসের পৃষ্ঠতলটা একটু টান টান গোচর হয়ে যায়। সারফেসের পৃষ্ঠতলটাকে আমি আরেকবার বলছি, দেখো এই যে অনুটা তো নিচের দিকে আসলে স্টেবিলিটি পাচ্ছিল, নিচের দিকে তো আসতে পারছে না, কারণ এখানে তো অন্য মলিকুলগুলো বাধা দিচ্ছে, অন্য মলিকুলগুলো স্টেবল আছে, ভেতরের দিকে যে মলিকুলগুলো আছে, এবং সেই মলিকুলগুলো যেহেতু স্টেবল আছে, সেই মলিকুলগুলো ভাবছে যে তুমি যদি নিচের দিকে আসো তাহলে আমার স্টেবিলিটি বিঘ্ন হতে পারে, আমি কেন স্টেবিলিটি বিঘ্ন হতে দেবো? তাহলে নিচের দিকে আসতে পারছে না। নিচের দিকে যদি আসতে না পারে তাহলে স্টেবিলিটি বাড়ানোর আরেকটা নিয়ম আছে যে সারফেস এরিয়াটাকে কমিয়ে দাও। সারফেস এরিয়াটাকে যদি কমিয়ে দেয় তাহলে সারফেসটা এমন একটা টান জাতীয় হয়ে যাচ্ছে, এই সারফেসটা একটা টান জাতীয় যেটা হয়ে যাচ্ছে, এই টানটাকেই আমরা বলবো সারফেস টেনশন। এটি তরলের মুক্তপৃষ্ঠ সর্বদা কিন্তু একটা টান অবস্থায় থাকে, এবং এটাতেই ফলেই এই যে সারফেসের অণুগুলোর মধ্যে একটা কিন্তু টেনশন সৃষ্টি হয় এই কারণের জন্য সে তো নিচের দিকে আসতে পারছে না, তার মধ্যে একটা চিন্তা যে আমি তো স্টেবল হতে পারছি না, সেই জন্য স্টেবিলিটি আসার জন্য সে সবসময় কিন্তু তার পৃষ্ঠতলটা কিন্তু একটা সংকুচিত করার চেষ্টা করে। পৃষ্ঠতলটা উপরে তলের যে পৃষ্ঠতল সংকুচিত করার চেষ্টা করে কিভাবে? টান রেখে। অর্থাৎ তাদের মধ্যে একটা সবসময় কিন্তু টেনশন বর্তমান, এই টেনশনটা আছে, এবং টেনশনটা করতে করতে তার মধ্যে একটা স্থায়ী ধর্মের সৃষ্টি হয়ে যাবে। মানুষের ক্ষেত্রে যদি টেনশন করে তাহলে মানুষ ডিপ্রেসড হয়ে যায়, হতাশ হয়ে যায়। তো এই মলিকুলটা এরকম টেনশন করতে করতে তার মধ্যে একটা স্থায়ী ধর্মের সৃষ্টি হয়ে যাবে, এবং সেই ধর্মের জন্য এই সারফেসের যে মলিকুলগুলো আছে যে ধর্মটা লাভ করবে তাকেই আমরা বলবো সারফেস টেনশন। বুঝতে পারলে? সারফেস টেনশন আর কিছুই নয়। সারফেস টেনশন হচ্ছে পৃষ্ঠতলে কোনো একটা তরলের পৃষ্ঠতলে যে অণুগুলো থাকে সেই অণুগুলো তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমাতে চায়। পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমাতে চাইলে কি হবে? এমনভাবে কমাতে চাই যাতে তরলের পৃষ্ঠতলটা মানে টান জাতীয় হয়ে যায়। এরকম পৃষ্ঠতলটা কমাতে চাইছে, কমিয়ে এমন করতে চাইছে জানে তরলের পৃষ্ঠতলটা একটু টান হয়ে যায়। ওই জন্য তরলের পৃষ্ঠতলটা সর্বদা কিন্তু টান থাকে, এবং এর ফলে যে ধর্মের সৃষ্টি হয় সেই ধর্মটাকে আমরা বলবো সারফেস টেনশন। বুঝতে পারলে? সারফেস টেনশন আচ্ছা, তো সারফেস টেনশনের একটা খুব ভালো সংজ্ঞা এখানে আমি বলছি। দেখো সারফেস টেনশন এই সংজ্ঞাটা ইংলিশে একটা সংজ্ঞা বলছি, দ্য property of liquid surface to remain minimum surface area, minimum surface area, এটা তোমরা সবাই লিখে নেবে, minimum surface area, মানেটা বুঝতে পারলে? দ্য প্রপার্টি অফ লিকুইড মানে লিকুইডের সেই ধর্ম, দ্য প্রপার্টি অফ লিকুইড সারফেস মানে লিকুইডের পৃষ্ঠতলের সেই ধর্ম, টু রিমেন মিনিমাম সারফেস এরিয়াটাকে সে কমাতে চাইবে। সারফেস এরিয়া কমাবে কেন? স্টেবিলিটি বাড়বার জন্য, এবং কমানোর জন্য ফলে তরলের পৃষ্ঠতলের সর্বদা কিন্তু টান থাকবে, একটা ব্লাডারের মতো কাজ করবে, একটা টান এরকম কিন্তু থাকবে, এবং সেই ধর্মটাকে আমরা বলবো সারফেস টেনশন। বুঝতে পারলে? তো সারফেস টেনশন হচ্ছে এইটা। তো সারফেস টেনশনটাকে আমরা কিন্তু একটা সারফেস টেনশনটাকে আমাদের একটা সংজ্ঞায়িত করা হয়। সারফেস টেনশনটাকে এরকমভাবে সংজ্ঞায়িত করা হয়, ধরো তরলের পৃষ্ঠতল হচ্ছে এইরকম, পৃষ্ঠতলটা আছে, এটা 3 ডাইমেনশনাল স্পেসে, এটা উপরের দিকটা, মানে এই নিচের দিকটা তরলটা আছে। তো এইখানে তরলের পৃষ্ঠতল বরাবর একটা তুমি সরল রেখা আঁকছো।
তো সরলরেখা আঁকলে এই সরলরেখার মধ্যে যে সরলরেখায় যে এই রেখার মধ্যে তো কিছু কণা থাকবে, তো এই কণাটা এখানে যে কণা থাকবে সেই কণাটার অ্যাট্রাকশন হবে, আবার এখানে যে কণা থাকবে সেই কণাটার অ্যাট্রাকশন হবে, এই কণাটা এখানে যে অ্যাট্রাকশন হবে এবং এখানে যে অ্যাট্রাকশন হবে, এখানে এখানে অ্যাট্রাকশন হবে, 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 এখানে অ্যাট্রাকশন হবে। এবং এই যে রেখাটা এটা কল্পনা করা হয় সারফেস টেনশনের সংজ্ঞা করার জন্য, যে সারফেসে কোনো একটা তরলের সারফেস বরাবর যদি একটা রেখা কল্পনা করা হয় এবং সেই রেখার লেন্থটাকে ধরা হয় এল, লেন্থটা হচ্ছে এল, এই রেখাটার লেন্থ হচ্ছে এল, এল বরাবর যদি কোনো একটা এল লেন্থে যদি কোনো একটা রেখা কল্পনা করা হয় এবং তার পাশে যে মলিকুলগুলো থাকবে সেই মলিকুলগুলো এই যে এল এই রেখাটার উপর যে বল প্রয়োগ করবে সেই বলটাকে যদি এফ ধরা হয়, একটা ফোর্স ধরা হয়, কারণ দেখো এদিকে এদিকে বল লাভ করছে, তাহলে সারফেস টেনশনকে প্রকাশ করা হয় সারফেস টেনশনের গামা দ্বারা প্রকাশ করা হয়। সারফেস টেনশন গামা ইজ ইকুয়াল টু এফ বাই এল, এটা হচ্ছে সারফেস টেনশন। এটা জাস্ট ইমাজিনারি একটা ব্যাপার, কিন্তু তোমাকে কনসেপ্টে খেয়াল রাখতে হবে। সারফেস টেনশনের ফলে তরলের পৃষ্ঠতল তার সারফেস এরিয়া কমাতে চায় এবং তরলের পৃষ্ঠতল সর্বদা টান টান থাকে, এই কথাটা মাথায় ঢুকতে হবে। আর এটা তো জাস্ট সংজ্ঞায়িত করার জন্য। তো এইখানে যে লেন্থটা, এই যে একটা 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 যে দৈর্ঘ্য কল্পনা করা হয়েছে, একটা রেখা কল্পনা করা হয়েছে, তার সেটার লেন্থটাকে আমি এল ধরছি এবং সেই রেখাটা যে যে বল অনুভব করছে পাশাপাশি অণু দ্বারা সেই ফোর্সটাকে আমি ধরছি এফ। এবং এই ফোর্সটা পার ইউনিট এরিয়া, মানে এই ফোর্সটা কিন্তু দেখো, এই ফোর্সটা তুমি যদি সংজ্ঞায়িত করো, এই ফোর্সটা কিন্তু একদম স্পর্শক বরাবর, মানে এই ফোর্সটা হচ্ছে পারপেন্ডিকুলার, লম্ব বরাবর, মানে এই ফোর্সটা লম্ব বরাবর, এটা হচ্ছে পারপেন্ডিকুলার তো লম্ব বরাবর। এবং এখানে যদি এই এল এর মানটা যদি আচ্ছা এই একক এবং পার ইউনিট লেন্থ, এখানে যদি এলটা যদি আমি এখানে ইউনিট লেন্থ ধরে নিই, মানে ইউনিট লেন্থ বলতে এল এর মানটা যদি আমি 1 ধরে নিই, তাহলে এল এর মানটা যদি 1 ধরে নিই, তাহলে এইখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সটাই হচ্ছে সারফেস টেনশন। এটা হচ্ছে গামা, এটাকেই বলবো সারফেস টেনশন। এই গামা এটাকেই আমরা বলবো সারফেস টেনশন, তাহলে দেখো সারফেস টেনশনকে যদি সংজ্ঞায়িত করতে চাই সারফেস টেনশনকে, তাহলে এই যে লেন্থটা করে সেই লেন্থটা আমি একক দৈর্ঘ্য ধরে নিচ্ছি এবং একক দৈর্ঘ্য যদি ধরে নিই, তাহলে তার উপর একক দৈর্ঘ্যের কোনো রেখার উপর লম্ব বরাবর যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলটাকেই কিন্তু আমরা বলবো সারফেস টেনশন। দেখো তোমাদের বইতে কি আছে, যে তরলের পৃষ্ঠতলের যে সংজ্ঞাটা আমি কিন্তু তোমার বই থেকে বলছি, যে কোনো তরল পৃষ্ঠের উপর একটি রেখা কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্ব বরাবর এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর, তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর, মানে এই তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর, তরল পৃষ্ঠ এরকম করে ছুঁয়ে আছে স্পর্শক বরাবর, তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর রেখার উভয় পার্শ্বে যে বল প্রযুক্ত হয় তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। জাস্ট সংজ্ঞা, এটা কোনোদিন পড়বে না, জাস্ট সংজ্ঞাটা মানে জাস্ট বলেছে। তাহলে তুমি আরেকবার বলো যে কোনো তরল পৃষ্ঠের উপর একটি রেখা কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে, এই ইউনিট লেন্থ আমি ধরেছি, প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর রেখার উভয় পার্শ্বে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে এবং পৃষ্ঠটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পৃষ্ঠটান হচ্ছে এরকম, পৃষ্ঠটানকে এফ বাই এস। এবং পৃষ্ঠটানের ইউনিট যদি বার করি, ইউনিট একক, ফোর্সের এবং সিজিএস এককটা যদি বার করতে চাই, তাহলে ফোর্সের সিজিএস একক কি, ডাইন আমরা জানি, আর এল লেন্থের সিজিএস একক কি, সেমি। তাহলে এখানটা আমি বলতে পারি না যে এই সারফেস টেনশনের সিজিএস একক কি, ডাইন সেমি ইনভার্স, এটা বলতে পারি। আর যদি এসআই একক খুঁজি, তাহলে এই ডাইনের জায়গায় কি বসবে, নিউটন, আর সেমির জায়গায় কি বসবে, মিটার ইনভার্স। যদি এসআই পদ্ধতিতে করি, সারফেস টেনশনের সিজিএস একক হচ্ছে ডাইন সেমি ইনভার্স আর এসআই একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স। খুব ভালো করে করবে। এবার দেখো, এবার আমরা এটা করে ফেললাম। তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে সারফেস এনার্জি অফ এ লিকুইড। সারফেস এনার্জি আমরা করবো। এরপরে যেটা আমরা করব তরলের পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি।
সারফেস এনার্জি, দেখো সারফেস এনার্জি কিভাবে টার্মটা আসে, তরলের পৃষ্ঠ শক্তি সারফেস এনার্জি। দেখো সারফেস এনার্জি, এবার দেখো তরলের পৃষ্ঠতলটা সর্বদা কিন্তু সংকুচিত হতে চায়। আমি বলেছি তরলের সারফেস টেনশন নিয়ে সর্বদা দুটো কথা মনে রাখতে হবে। তরলের পৃষ্ঠতল সর্বদা সংকুচিত হতে চায় এবং তরলের পৃষ্ঠতল এবং টান টান অবস্থায় থাকে, এই দুটো কথা মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা সারফেস এনার্জি কাকে বলে আমরা করতে চাইছি, যে তরলের পৃষ্ঠতল সর্বদা সংকুচিত হতে চায়। তাহলে সেই সংকোচন থেকে তরলের পৃষ্ঠতলকে যদি প্রসারিত করতে হয়, তাহলে তো আমাকে বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করতে হবে। বাইরে থেকে যদি শক্তি প্রয়োগ করতে হয়, বাইরে থেকে একটা কার্য করতে হবে, কার্য করতে হবে, সেটা শক্তি প্রয়োগ করতে হবে। আচ্ছা, এবার দেখো এই টানের বিরুদ্ধে কিছু কার্য করতে হবে। মানে দেখো তরলের উপরের তলের যে পৃষ্ঠতলটা আছে, সেই পৃষ্ঠতলটা তো সর্বদা সংকুচিত অবস্থায় থাকতে চায়। এটা তো সারফেস টেনশনের ব্যাপারে বললাম। এবার এই যে সারফেস টেনশন, এই যে সংকুচিত অবস্থায় থাকতে চায় এবং তরলের পৃষ্ঠতলটা, এবং তুমি যদি এই তরলের পৃষ্ঠতলকে প্রসারিত করতে চাও, তাহলে তোমাকে তো একটা কার্য করতে হবে। এবং এই যে কার্য করতে হচ্ছে, সেই কার্যটা ওই তরলের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে সঞ্চিত হবে। তুমি যে কার্যটা করছো প্রসারিত করার জন্য, তরলের পৃষ্ঠতলকে প্রসারিত করার জন্য, তরলের পৃষ্ঠতল সর্বদা সংকুচিত হতে চাইছে, সংকুচিত হয়ে থাকতে চাইছে। এবার তুমি বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করে, তুমি কার্য করে ওই যে সংকোচনটাকে তুমি প্রসারিত করতে চাইছো। তাহলে তুমি তো একটা প্রয়োগ করছো, এবং তুমি যে কার্যের জন্য তুমি যে একটা বল প্রয়োগ করলে, বল হলেই সেখানে একটা কার্য হবে। তো তুমি যেটা বল প্রয়োগ করলে, এই কার্যের জন্য ওই শক্তিটা সঞ্চার হচ্ছে, সেই শক্তিটা ওই যে তরলের অণুর মধ্যে স্মৃতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হচ্ছে। এবং এই স্মৃতিশক্তিকেই বলা হচ্ছে তরলের পৃষ্ঠ শক্তি, তরলের সারফেস এনার্জি। বুঝতে পারলে? তোমাদের বইয়ের ভাষাতেই বলি, তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদাই টান টান অবস্থায় থাকে। এই টানের জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতা দেখা যায়। তাই তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করতে হলে এই টানের বিরুদ্ধে কার্য করতে হয়, যা স্মৃতিশক্তি রূপে তরল পৃষ্ঠে সঞ্চিত থাকে। এই স্মৃতিশক্তিকে তরলের পৃষ্ঠশক্তি বলে। এবং পৃষ্ঠশক্তি কি হবে? পৃষ্ঠশক্তি সারফেস এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক পার ইউনিট এরিয়া। ওয়ার্ক মানে কার্য, আচ্ছা আমি কার্য লিখছি, কার্য বাই ক্ষেত্রফল, এবং এক্ষেত্রে দেখো, এইটাই সারফেস এনার্জি হচ্ছে কার্য বাই ক্ষেত্রফল। অর্থাৎ তুমি যে কার্যটা করছো, এই ক্ষেত্রফলটা এই ইউনিট এরিয়াটা, ক্ষেত্রফলটা যদি আমি ক্ষেত্রফলটাকে যদি আমি 1 ধরে নিই, অর্থাৎ একক ক্ষেত্রফলে স্থির উষ্ণতায় কোনো তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ যদি তুমি বৃদ্ধি করতে চাও, তাহলে যে পরিমাণ কার্য প্রয়োগ করতে হবে, সেই কার্যটাকে আমরা বলবো সারফেস এনার্জি। বুঝতে পেরেছো? দেখো তরলের পৃষ্ঠতলটা সংকুচিত অবস্থায় থাকতে চায়। এবার তুমি ওই তরলের পৃষ্ঠতলকে তুমি প্রসারিত করতে চাইছো, তাহলে তোমাকে তো একটা কার্য করতে হবে, এবং সেই কার্যটাকেই কিন্তু আমরা বলবো সারফেস এনার্জি। এবং এক্ষেত্রে যদি ক্ষেত্রফলটা যদি একক হয়, মানে এখানে সারফেস এনার্জি কি কার্য বাই ক্ষেত্রফল, এবং তুমি যে প্রসারিত করতে চাইছো, এই প্রসারণজনিত ক্ষেত্রফলটা তুমি যদি একক ক্ষেত্রফল তুমি প্রসারিত করতে চাইছো, একক ক্ষেত্রফল যদি প্রসারিত করতে চাও, তাহলে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে চাও কোনো নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে তোমাকে যে কার্য করতে হবে, সেই কার্যটাকেই বলতে হবে সারফেস এনার্জি, অর্থাৎ তরলের পৃষ্ঠ শক্তি। এবং একটা কথা এখানে মনে রাখতে হবে, এই পৃষ্ঠতলের এই সারফেস এনার্জিটাই কিন্তু প্রকৃতপক্ষে তরলের পৃষ্ঠ টান। এটা কিন্তু পরীক্ষামূলকভাবে দেখানো যায় যে এই সারফেস এনার্জি হচ্ছে সারফেস টেনশন। এই সারফেস এনার্জি এখানে কিন্তু আমরা বলতে পারি সারফেস টেনশন। সারফেস এনার্জিটাই আমি সারফেস টেনশন বলতে পারি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সারফেস টেনশনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সারফেস টেনশন যদি ক্ষেত্রফলটা যদি একক হয়, একক যদি ক্ষেত্রফল হয়,
তাহলে যেটা প্রয়োগ হবে সেটা হচ্ছে সারফেস টেনশন। আর অন্যান্য জায়গায় ক্ষেত্রফল ধরে এককের বাদ দিয়ে যদি অন্য অনেক কিছু হয়, মানে অন্য 2 ইউনিট, 3 ইউনিট, 5 ইউনিট, 6 ইউনিট, 7 ইউনিট হয়, তাহলে যে কার্য করতে হবে তাহলে সেটাকে আমরা বলবো সারফেস এনার্জি। সারফেস টেনশন যদি ক্ষেত্রফলটা একক হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে সারফেস টেনশন। আর ক্ষেত্রফলটা যদি এখানে বৃদ্ধি করতে যদি অনেক 2 ইউনিট, 3 ইউনিট, 5 ইউনিট হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে সারফেস এনার্জি। কিন্তু সারফেস এনার্জি আর সারফেস টেনশন যখন সংজ্ঞায়িত করবে তখন তো ক্ষেত্রফলটাকে তুমি এককে ধরে নিচ্ছ, এবং একক যদি ধরে নাও তাহলে সারফেস এনার্জি আর সারফেস টেনশনের সংজ্ঞাটা কিন্তু এই অর্থে কিন্তু একই হবে। বুঝতে পারলে? তাহলে সারফেস টেনশনের একটা বিকল্প সংজ্ঞাটা কি দেবো? বিকল্প সংজ্ঞা হচ্ছে, দেখো, যে স্থির উষ্ণতায় একটা লিখো, এটা লেখা আছে, স্থির উষ্ণতায় কোনো তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে, একক পরিমাণ বৃদ্ধি করতে  যে পরিমাণ কার্য করতে হয়, যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই তরলের সারফেস টেনশন বলে, ওই উষ্ণতায় সারফেস টেনশন এসটি বা সারফেস টেনশন বলে। অর্থাৎ দেখো এইখানের উপর নির্ভর করছে, এই ক্ষেত্রফলটা তুমি তরলের পৃষ্ঠতলটা সংকুচিত হওয়ার চেষ্টা করছে, আর তুমি ওই সংকুচিত হওয়ার বিরুদ্ধে তুমি কিন্তু কার্য করছো, এবং কার্য করে যদি একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি তুমি করতে চাইছো, একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে গেলে যে কার্যটা করতে হবে সেই কার্যটা হচ্ছে সারফেস টেনশন। এবং একক পরিমাণ কার্যটা বাদ দিয়ে যদি অন্য 2 একক 3 একক যদি করতে চাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে সারফেস এনার্জি। এবং সারফেস টেনশন সারফেস এনার্জি যদি একক ক্ষেত্রফলের ক্ষেত্রে হয় তাহলে সারফেস টেনশন আর সারফেস এনার্জি কিন্তু একই হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের সারফেস এনার্জি ইজ ইকুয়াল টু সারফেস টেনশন। এবার দেখো, এবার যদি আমরা বলি তরলের সারফেস টেনশন, এই সারফেস টেনশন আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এর মধ্যে সম্পর্ক কি? আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এদের মধ্যে সম্পর্ক কি? দেখো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যার যত বেশি হবে সে কিন্তু তত সংকুচিত হওয়ার চেষ্টা করবে, তরলের পৃষ্ঠতলটা কিন্তু ততটা সংকুচিত হওয়ার চেষ্টা করবে, এবং সংকুচিত হওয়ার যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যার যত বেশি তার তরলের পৃষ্ঠতলটা তত বেশি সংকুচিত হওয়ার চেষ্টা করবে। আর তত বেশি যদি সংকুচিত হওয়ার চেষ্টা করে তাহলে সেই সংকোচনের বিরুদ্ধে তোমাকে যদি কার্য করতে হয়, সেই কার্য করে তুমি যদি একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে চাও, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, সেই কার্যটাকে তোমাকে বেশি পরিমাণে করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে একদম পরিষ্কার, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যাদের ক্ষেত্রে বেশি তাদের ক্ষেত্রে সারফেস টেনশনও বেশি হবে, কারণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যাদের মধ্যে বেশি তাদের তরলের পৃষ্ঠতলটা বেশি পরিমাণে সংকুচিত হতে চায়, এবং বেশি পরিমাণে সংকুচিত হওয়ার পরে তুমি যখন ওই তরলটির পৃষ্ঠতলটাকে তুমি 1 একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে চাইছো, সেই জন্যে তোমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, কারণ সেখানে তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা তো বেশি। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে তাদের ক্ষেত্রফল যদি তুমি বৃদ্ধি করতে চাও তাহলে তোমাকে বেশি পরিমাণ কার্য করতে হবে কিনা, বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, বেশি পরিমাণ বল প্রয়োগ করার পরে বেশি পরিমাণ কার্য করা, তাহলে সেই কার্যটা পরিমাণ যদি কার্য করা হয় তাহলে সেটাকে তো সারফেস টেনশন বলা হচ্ছে। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়ে তাহলে সারফেস টেনশনটাও কিন্তু বাড়বে, এই কথাটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে পরিচিত তরলগুলোর মধ্যে জলের পৃষ্ঠটানের পরিমাণটা বেশি হয়। কেন বেশি হয়? কারণ জলের মধ্যে তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। কিরকম ফোর্স অফ অ্যাট্রাকশন আমি আগেই বলেছি, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, প্রথম দিনে বলেছিলাম ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে।
এবং হাইড্রোজেন বন্ডিং, এটা তো হাইড্রোজেন বন্ডিং, ওয়ান টাইপ অফ ডাইপোল ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এই জলের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি জলের ক্ষেত্রে বেশি হয়, তো জলের ক্ষেত্রে সারফেস টেনশনটাও বেশি হবে, ধরতে পারলে সারফেস টেনশন বেশি হবে। আবার কিছু কিছু তরল পদার্থ আছে যেমন পারদের ক্ষেত্রে কি হয়, পারদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা জলের থেকেও অনেক বেশি। জলের থেকেও যদি অনেক বেশি হয়, তাহলে পারদের ক্ষেত্রে সারফেস টেনশনের মানটা জলের তুলনায় অনেক বেশি হবে। আবার কিছু কিছু পদার্থ আছে যেমন ডাইইথাইল ইথার, ডাইমিথাইল ইথার বা ডাইইথাইল ইথার হবে। ডাইইথাইল ইথার একটা তরল। ডাইইথাইল ইথারের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব কম, কারণ ডাইইথাইল ইথারের ক্ষেত্রে ইথার গোত্রীয় কোনো ক্ষেত্রেই হাইড্রোজেন বন্ধন গঠন হয় না। তাহলে হাইড্রোজেন বন্ধন যেহেতু গঠন হয় না, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইথারের ক্ষেত্রে কম। আর ইথারের ক্ষেত্রে যদি কম হয় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইথারের ক্ষেত্রে যদি কম হয়, তাহলে সারফেস টেনশনটাও কম হবে। তাহলে ইথারের কিন্তু সারফেস টেনশনটা কম হবে, জলের বেশি হবে, পারদের আরও বেশি হবে। সবটাই কিন্তু ডিউ টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। যার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি, তার সারফেস টেনশনটা তত বেশি। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার দেখো পরের যেটা করব সেটা হচ্ছে সারফেস টেনশনটা আমরা করে ফেললাম। এবার যেটা করব সারফেস টেনশনের বিশ্বরণের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, ফ্যাক্টরস এফেক্টিং সারফেস টেনশন, যে কোন কোন প্রভাব পৃষ্ঠতলের এই সারফেস টেনশনকে প্রভাবিত করতে পারে। প্রথমটা যেটা হচ্ছে উষ্ণতা। 1 নম্বর হচ্ছে উষ্ণতা। তো উষ্ণতা যদি বাড়ানো হয়, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? উষ্ণতা বাড়ালে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কমবে, কারণ উষ্ণতা বাড়ালে অণুগুলোর কাইনেটিক এনার্জি, গতিশক্তি বাড়বে। আর গতিশক্তি বাড়লে তারা কিন্তু এদিক ওদিক দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। এদিক ওদিক দূরে চলে যাওয়ার অর্থ কি? তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কমে যাবে। অর্থাৎ উষ্ণতা যদি বাড়াও, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে, তাহলে সারফেস টেনশনও কমবে। সারফেস টেনশনও কমবে। উষ্ণতা বাড়ালে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এবং সারফেস টেনশন হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে, তাহলে সারফেস টেনশনটাও কমবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে তুমি যদি সংকট উষ্ণতায় আসো, ক্রিটিক্যাল টেম্পারেচার, আমরা পড়েছি এর আগে ক্রিটিক্যাল টেম্পারেচার যদি আসো, তাহলে কি হয়? ক্রিটিক্যাল টেম্পারেচারে তরল, এই লিকুইড এবং ভেপারের মধ্যে যে তরল এবং তার বাষ্পের মধ্যে যে বিভেদ তলটা, সেই বিভেদ তলটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। এই বিভেদ তলটা থাকে না বলেই কল্পনা করা হয়। আর বিভেদ তলটা যখন থাকে না, তখন সারফেসটাই তো থাকে না। বিভেদ তল মানে সারফেস যদি না থাকে, তাহলে সারফেস টেনশনও থাকবে না। অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারে সারফেস টেনশনের মান হয়ে যাবে, সারফেস টেনশন ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। সারফেস টেনশনের মান হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারে 0। বুঝতে পারলে? উষ্ণতা যদি বাড়াও, তাহলে সারফেস টেনশনের মান কমবে এবং পদার্থের সংকট উষ্ণতা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছি, যে কোনো তরলের যে সংকট উষ্ণতার ক্ষেত্রে, সংকট উষ্ণতা মানে যে উষ্ণতা গ্যাসটা, যে উষ্ণতার নিচে রেখে চাপ প্রয়োগ করলে গ্যাসটা তরলে পরিণত হয়, সেটা হচ্ছে সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা লিকুইড আর ভেপারের মধ্যে কোনো বিভেদ তল থাকে না। এর আগেও বলেছি, বিভেদ তল যদি না থাকে, তো সারফেসই থাকছে না। আর সারফেস যদি না থাকে, তাহলে সারফেস টেনশনটাও থাকবে না, তাহলে সারফেস টেনশনের মান হয়ে যাবে 0। সুতরাং উষ্ণতা বাড়ালে এই ঘটনাগুলো ঘটবে, মনে রাখতে হবে। ক্রিটিক্যাল টেম্পারেচার সারফেস টেনশনের মান হয়ে যায় 0। এই প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিকে 11 সিলেবাসে কিন্তু এসেছে। আচ্ছা, খুব ভালো করে পড়বে। আর দ্বিতীয়টা হচ্ছে তরলে দ্রবীভূত পদার্থ। তরলে দ্রবীভূত পদার্থ। তরলে যদি কোনো দ্রবীভূত পদার্থ যোগ করো, তাহলে কিন্তু তরল দ্রবীভূত মানে এমন কিছু পদার্থ আছে যারা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট। মানে এমনকি তরলে দ্রবীভূত পদার্থের মধ্যে যদি আমি সারফেস অ্যাক্টিভ এজেন্ট যোগ করি, সারফেস
অ্যাক্টিভ এজেন্ট মানে পৃষ্ঠতল সক্রিয়কারী পদার্থ, পৃষ্ঠতল সক্রিয়কারী পদার্থ, সারফেস অ্যাক্টিভ এজেন্ট, পৃষ্ঠতল সক্রিয়কারী পদার্থ এর মধ্যে কি আছে? সাবান, সোপ, ডিটারজেন্ট, এইগুলো। সারফেস অ্যাক্টিভ এজেন্ট যদি ওই তরলে দ্রবীভূত করা হয়, সোপ যদি যোগ করা হয়, তাহলে তরলের পৃষ্ঠটান কিন্তু কমে যায়। এটা তোমরা কিন্তু ডিটেলসে পড়বো আমরা এরপরে, যখন আমাদের সারফেস কেমিস্ট্রি আছে ক্লাস 12, সেখানে ডিটেলসে পড়বো। তো তো এইটা জেনে রাখো যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট পৃষ্ঠতল সক্রিয়কারী পদার্থ যোগ করলে তরলে যে সারফেস টেনশন, সারফেস টেনশনটা হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ এ ধরনের পদার্থের দ্রবণের মুক্ত পৃষ্ঠে পদার্থটির গাঢ়ত্ব দ্রবণের অভ্যন্তর অপেক্ষা অনেক বেশি হয়। অর্থাৎ এই পৃষ্ঠতলে দ্রবণের মুক্ত পৃষ্ঠে ওই যে পদার্থটার যে গাঢ়ত্ব, সারফেস অ্যাক্টিভ এজেন্টের সাবানটা একটা ফোম তৈরি করে। ফোমটা কোথায় হয়? ফোমটা হয় তো পৃষ্ঠতলে। অর্থাৎ ওইখানে ওই পৃষ্ঠতলে সারফেস অ্যাক্টিভ এজেন্টের যে পদার্থের যে কণাগুলো, সেগুলোর গাঢ়ত্বটা কিন্তু পৃষ্ঠতলেই বেশি থাকে, আর ভেতরের দিকে কিন্তু কম থাকে। এই যে পার্থক্যটা হচ্ছে, যে গাঢ়ত্বের যে পার্থক্য হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্টের যোগ করার ফলে পৃষ্ঠতলের যে গাঢ়ত্ব হচ্ছে, পৃষ্ঠতলের গাঢ়ত্ব এই পদার্থে যে গাঢ়ত্ব পাওয়া যাচ্ছে সেটা বেশি, আর ভেতরে অভ্যন্তরে এই পদার্থের গাঢ়ত্বটা কম। এই দুটো গাঢ়ত্বের ডিফারেন্সের জন্য কিন্তু সারফেস টেনশনও কিন্তু হ্রাস পাচ্ছে। এটা কিন্তু আমরা আজ এই পর্যন্ত তুমি করো, এই ডিটেলসে কিন্তু আমরা ক্লাস 12 করবো। অর্থাৎ তরলে দ্রবীভূত পদার্থ তুমি যদি যোগ করো, অ্যাড করলে সারফেস টেনশন কি হবে? সারফেস টেনশন হ্রাস পাবে। মূলত পৃষ্ঠতল সক্রিয়কারী পদার্থ, সোপ জাতীয় কোনো পদার্থ, সোপ, ডিটারজেন্ট, সাবান, ডিটারজেন্ট জাতীয় পদার্থ যোগ করলে, এই তরলে দ্রবীভূত পদার্থ যোগ করলে এই সারফেস টেনশনটা হ্রাস পায়। এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো কয়েকটি ঘটনা, তরলে পৃষ্ঠতল সংক্রান্ত কয়েকটি পৃষ্ঠটানের সঙ্গে সারফেস টেনশন সংক্রান্ত কয়েকটি ঘটনা। এই কয়েকটি বাস্তব ঘটনা কয়েকটি বলি, যে বাস্তব ঘটনা কয়েকটি ঘটনা সারফেস টেনশন সংক্রান্ত কয়েকটি ঘটনা। সারফেস টেনশন সংক্রান্ত কয়েকটা ঘটনা যদি আমি বলতে চাই, দেখো যে কোনো তরলকে তুমি যদি কোথাও একটা রেখে দাও বা কোথাও যদি ফেলে দাও, সেই তরলটা কিন্তু গোলাকার আকার ধারণ করে। কেন গোলাকার আকার ধারণ করে? কারণ তার সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশনের জন্য তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেই সারফেস এরিয়া যে অণুগুলো আছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম করতে চায়। আর একটা নির্দিষ্টভাবে মনে রাখতে হবে যে সারফেসের এরিয়াটা সব থেকে কম হবে ওই গোলাকার বা স্ফেরিক্যাল অবস্থায় থাকলেই সারফেস এরিয়াটা কিন্তু সব থেকে কম হয়। এই জন্যে তরলের যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো কিন্তু গোল আকৃতি হয়ে যায়, কারণ এটা অনলি সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশনের জন্য তরলের পৃষ্ঠতলের ওপরটা কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কিন্তু কমতে চেষ্টা করে। আর একটা জিনিসের ক্ষেত্রফল, কোনো জিনিসের ক্ষেত্রফল সব থেকে কম হয় সেই জিনিসটা যখন স্ফেরিক্যাল অবস্থায় থাকে, অর্থাৎ গোলকাকার অবস্থায় থাকে। তো সেই কারণেই তরলের যে ড্রপলেটগুলো, এই তরলের ড্রপলেটগুলো কিন্তু গোল অবস্থায় থাকতে চায়, অর্থাৎ তরলের যে পতনশীল তরল ফোঁটা গোলাকার কিন্তু হতে পারে। বুঝতে পারলে? দ্বিতীয় নম্বর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে কোনো তরলের উপর যদি একটা সুইচ, অর্থাৎ যেটাকে আমরা নিডেল বলবো, তো সুইচকে তুমি যদি তরলের উপরে যদি আস্তে করে যদি তুমি ফেলে দাও, তাহলে কি হবে? আস্তে করে যদি ফেলে দাও তাহলে কিন্তু সুইচটা কিন্তু ওই তরলের উপর কিন্তু ভাসমান অবস্থায় থাকতে পারে। কেন ভাসমান অবস্থায় থাকতে পারে? কারণ তরলের যখন সারফেস টেনশনটা যখন দেখা যায়, তখন তরলের পৃষ্ঠতল তো সংকুচিত অবস্থার চেষ্টা করছে, আর সংকুচিত অবস্থায় যখন চেষ্টা করে তখন তরলের যে পৃষ্ঠতলের মধ্যে কণাগুলোর যে ঘনত্ব, সেই কণাগুলোর ঘনত্ব কিন্তু খুব বেশি হয়। অর্থাৎ প্রচুর সংখ্যক তরলের পৃষ্ঠতলে প্রচুর সংখ্যক কণা কিন্তু অবস্থান করে, আর প্রচুর সংখ্যক কণা যেহেতু অবস্থান করে, সেহেতু ওই তরলের পৃষ্ঠতলের নিচে কিন্তু আর ফাঁক কিন্তু থাকে না, যে ওই যে সুইচটা যে আস্তে আস্তে করে নিচের দিকে চলে যাবে, অণুগুলোর ফাঁকের মধ্যে দিয়ে নিচের দিকে যে গড়িয়ে যাবে, সেই ফাঁক কিন্তু খুব কম থাকে। কারণ তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সেক্ষেত্রে কিন্তু সারফেস টেনশনের জন্য তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কম হয়ে যায়। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম হয়ে গেলে সেখানে অণুর সংখ্যা, প্রতি একক ক্ষেত্রফলে অণুর সংখ্যাটা কিন্তু বেড়ে যায়। অণুর সংখ্যাটা বেড়ে গেলে সেখানে কিন্তু সেই অণুগুলোর মধ্যে যে ফাঁকটা, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাও সেক্ষেত্রে বেড়ে যায়। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেড়ে যায়, তাহলে যে ফাঁকটা সৃষ্টি হয় সেই ফাঁকটা কিন্তু কমে যায়। আর ফাঁকটা যেহেতু কমে যায়, সেহেতু ছুঁচটা আর ওই ফাঁকের মধ্য দিয়ে কিন্তু আর নিচে চলে আসতে পারে না। সুতরাং
সেই কারণে তরলের উপরে অতি সাবধানে একটি পরিষ্কার তেলবিহীন সুচ রাখলে সুচটি জলে ডুবে যায় না। এরপরে যে ঘটনাটা বলবো, দেখো কাঁচের উপর এই ধরো একটা কাঁচের সারফেস, এই কাঁচের সারফেস, এটা হচ্ছে কাঁচ, খুব ভালো করে বুঝবে এই ঘটনাটা। এই কাঁচের একটা দণ্ড আছে, কাঁচের উপর তুমি একটা জল যোগ করলে, এখানে তুমি জল যোগ করলে, জল যোগ করলে, তা কাঁচের উপর জল তুমি ছেটালে কি হবে, কাঁচের উপর জল ছেটালে দেখবে জলটা কাঁচের উপর দিয়ে কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তেমনি তুমি কিন্তু কাঁচের উপর আরেকটা তুমি কাজ করো, এই কাঁচের উপরই তুমি একটা অন্য অবস্থায় তুমি পারদ যোগ করলে, তাহলে দেখবে পারদটা কিন্তু আর গড়াচ্ছে না, পারদ কিন্তু একই জায়গায় কিন্তু অবস্থান করছে, পারদ আর কিন্তু একই জায়গায় অবস্থান করছে এবং একটা বিন্দু হয়ে যাচ্ছে। এই ঘটনাটি কেন ঘটছে এটা বলতে হবে, যে তুমি কাঁচের উপর যদি জল যোগ করো তো জলটা নিচের দিকে গড়িয়ে যাচ্ছে, কিন্তু কাঁচের উপর তুমি যদি পারদ যোগ করো, পারদ কিন্তু নিচের দিকে না গড়িয়ে পারদ কিন্তু গোলাকার ওই অবস্থানেই রয়ে যাচ্ছে। এই ঘটনাটা কেন হচ্ছে, দেখো এই ঘটনাটা দুটো জিনিসের জন্য আমাদের বলতে হবে। তো জলের অণু আর জলের অণুর মধ্যে, এই জলের অণুর মধ্যে যে জিনিসটা, যে জলের অণুর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। এই ফোর্সটাকে আমরা বলবো, জলের মধ্যে একটা ফোর্স অ্যাট্রাকশন কাজ করে, তাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স, যার বাংলা করলে হয়, কোহেসিভ ফোর্সের বাংলা করলে সংশক্তি বল, কোহেসিভ ফোর্স। আবার দেখো এটার ক্ষেত্রে যদি ব্যাখ্যা করি, জলের অণু আর কাঁচের যে অণু, সেই কাঁচের অণুর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, তাকে আমরা বলবো অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ মানে আঠা যাতে চিপকে যাবে, আঠা, অ্যাডহেসিভ ফোর্স, যাকে আমরা বলবো আসঞ্জন বল, অ্যাডহেসিভ ফোর্স। তো দেখো কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্স, তা জলের অণুর মধ্যে যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স সবসময় কাদের মধ্যে কাজ করবে, কোহেসিভ ফোর্স কাজ করবে সবসময় এই কথার অর্থ হচ্ছে সমজাতীয় অণুর ক্ষেত্রে কাজ করবে। আর অ্যাডহেসিভ কাদের ক্ষেত্রে কাজ করবে, অ্যাডহেসিভ ফোর্স কাদের ক্ষেত্রে কাজ করবে, অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে বিষমজাতীয় অণুর ক্ষেত্রে, দুটো আলাদা অণু বিষমজাতীয় অণুর ক্ষেত্রে কাজ করবে, তো আলাদা অণুর ক্ষেত্রে কাজ করবে। তাহলে দেখো এই জলের অণুর মধ্যে যে ফোর্সটা কাজ করে তাকে বলে কোহেসিভ ফোর্স, আর জলের অণু কাঁচের অণুর মধ্যে যে ফোর্সটা কাজ করে তাকে বলে অ্যাডহেসিভ ফোর্স। তো এখানে দেখো এই জল তুমি কাঁচের উপর যোগ করলে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই জল আর কাঁচের অণুর মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্সটা আছে, সেই অ্যাডহেসিভ ফোর্সটা জলের অণুর মধ্যে যে কোহেসিভ ফোর্স আছে, সেই কোহেসিভ ফোর্সের থেকে বেশি হচ্ছে, এবং সেই কারণে এই জলটা কিন্তু এই কাঁচের যে পৃষ্ঠতল, এই পৃষ্ঠতল বরাবর কিন্তু জল আর কাঁচের পৃষ্ঠতল বরাবর কিন্তু এগিয়ে আসছে, অর্থাৎ এখানে কাঁচ আর জলের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, এবং সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি বলবো, অ্যাডহেসিভ ফোর্স। এক্ষেত্রে এই অ্যাডহেসিভ ফোর্সের মানটা জলের একটা অণু আরেকটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে জলের কোহেসিভ ফোর্স। এই কোহেসিভ ফোর্সের তুলনায় অ্যাডহেসিভ ফোর্সটা কিন্তু বেশি হচ্ছে, সেই জন্য কিন্তু এই কাঁচ বরাবর জলটা কিন্তু গড়িয়ে আসছে। অর্থাৎ এক্ষেত্রে অ্যাডহেসিভ ফোর্স, এই ক্ষেত্রে এই কাঁচের অণুর ক্ষেত্রে এখানে কাঁচের মধ্যে জল ঢাললে কি হচ্ছে, যে অ্যাডহেসিভ ফোর্স is greater than cohesive force. Adhesive force is greater than cohesive force. Adhesive force কার মধ্যে হলো, জলের অণু কাঁচের অণু, এদের মধ্যে অ্যাডহেসিভ ফোর্স হলো। আর জলের অণু, ধরো এখানে জলের একটা অণু আছে, এখানে জলের একটা অণু আছে, সেই জলের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। তো কোহেসিভ ফোর্সটা যদি বেশি হয় তাহলে জলটা কিন্তু আর গড়াতো না, অ্যাডহেসিভ ফোর্সটা বেশি হলে সে কিন্তু গড়িয়ে আসছে। কিন্তু উল্টো জায়গায় কি হবে, কাঁচের মধ্যে যদি পারদ যোগ করো, ঠিকই ধরেছো, এই পারদের ক্ষেত্রে কি হবে, এই পারদের অণুর মধ্যে এই এই পারদের অণুর মধ্যে যে কোহেসিভ ফোর্স কাজ করবে, সেই কোহেসিভ ফোর্সটা কিন্তু এই
আর কাঁচ, এই জি মানে পারদ আর কাঁচের মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে, অ্যাডহেসিভ ফোর্স, সেই অ্যাডহেসিভ ফোর্সের তুলনায় এই যে কোহেসিভ ফোর্সটা বেশি হবে রাদার দ্যান অ্যাডহেসিভ ফোর্স। এবং কোহেসিভ ফোর্সটা যেহেতু এই যে পারদের যে কোহেসিভ ফোর্সটা যদি বেশি হচ্ছে, সেহেতু পারদের অণুগুলো কিন্তু পরস্পর দৃঢ় ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত আছে বলে এরা কিন্তু সারফেস এরিয়াটা সব থেকে কমিয়ে এটা কিন্তু গোলাকার অবস্থাতে এখানে রয়ে যাচ্ছে। এই জন্যে এই পারদ কিন্তু কাঁচ বরাবর আর কিন্তু নিচের দিকে আসতে পারছে না। পারদ যদি কাঁচ বরাবর নিচের দিকে আসতে না পারে, তাহলে পারদ যদি কাঁচ বরাবর যদি নিচের দিকে আসতে না পারে, তাহলে কোনটা বেশি হবে? তাহলে কোহেসিভ ফোর্সটা বেশি হচ্ছে আর অ্যাডহেসিভ ফোর্সটা কম হচ্ছে। সেই জন্য পারদ কিন্তু নিচের দিকে নামতে পারছে না। বুঝতে পারলে? এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। কোহেসিভ ফোর্স, দুটো সমজাতীয় অণুর মধ্যে যে বন্ধনটা কাজ করে, সেটা যে ফোর্স কাজ করে তাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। আর দুটি পৃথক অণুর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে তাকে বলে অ্যাডহেসিভ ফোর্স। তো অ্যাডহেসিভ ফোর্স যদি বেশি হয় সেটা খুব ভালো মুভেবল হবে, তার প্রবাহমানতা ধর্ম ভালোই দেখা যাবে। আর যদি কোহেসিভ ফোর্সটা যদি কাজের হয়, তাহলে কিন্তু মুভেবল ধর্মটা কিন্তু বেশি হবে না, মানে প্রবাহমানতা তত বেশি কিন্তু হবে না সেই ধরনের। এটা ভালো করে খেয়াল রাখবে। এবার তার পরেরটা করবো, সেটা হচ্ছে কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন। তো কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন, এটা যে পরেরটা আলোচনা করবো সেটা হচ্ছে কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন। তো কৈশিক ক্রিয়া এটা কি? কৈশিক ক্রিয়া দেখো, যদি কোনো একটা যদি ধরো কোনো একটা এরকম একটা কোনো নল তুমি নাও, তো এই নল, তো এই একটা ছোট ব্যাসার্ধে তুমি একটা নল নিলে, ছোট ব্যাসার্ধে, ছোট মানে ডায়ামিটারটা খুব ছোট। তো এই ছোট ব্যাসার্ধে যদি একটা নল নাও, সেই নলের ডায়ামিটারটা খুব ছোট, তো সেক্ষেত্রে তুমি যদি এখানে কোনো জলের মধ্যে কোনো জলের মধ্যে বা কাজের মধ্যে যদি এটাকে ডোবাও, তাহলে কি হবে? জলের মলিকুলগুলো, জল কিন্তু আস্তে আস্তে করে এর মধ্যে প্রবেশ করবে। এটা কি বলে? ক্যাপিলারি অ্যাকশন। তো ক্যাপিলারি অ্যাকশন প্রবেশ করবে। ক্যাপিলারি অ্যাকশনের মধ্য দিয়েই তো আমাদের যে তোমার কোষের যে কোষের যে আমাদের গাছের পাতায় জল জাতীয় পদার্থ যেতে পারে ক্যাপিলারি অ্যাকশনের মধ্য দিয়ে, অর্থাৎ কৈশিক ক্রিয়ার মাধ্যমে। এই কৈশিক ক্রিয়াটা আমি একটু ব্যাখ্যা করছি। দেখো, যে তুমি যদি এখানে কোনো ধরো এইরকম কোনো কাঁচের নল নিয়ে, ধরো এখানে তুমি একটা পাত্র নিয়েছো, এই পাত্রের মধ্যে জল আছে, এবার তুমি কি করবে? তুমি একটা কাঁচের নল নেবে, সেই কাঁচের নলটা দুমুখ খোলা কাঁচের নল নিতে পারো। দুমুখ খোলা কাঁচের নল নিয়ে তুমি এর মধ্যে প্রবেশ করাবে, দুমুখ খোলা কাঁচের নল। তো কাঁচের নল যদি দুমুখ খোলা কাঁচের নল নিয়ে এর মধ্যে প্রবেশ করো, তাহলে কি হবে? জলের মলিকুলগুলো সব এর মধ্যে ঢুকবে কৈশিক ক্রিয়ার জন্য। এবং কৈশিক ক্রিয়ার জন্য এর মধ্যে ঢুকে কি হবে? দেখবে এর মধ্যে জলটা ঢুকে, এই ভেতরের যে জলটা ঢুকে, এটা কিন্তু ভেতরের জলটা কিন্তু এই লেভেলে থামবে না, এর উপরের লেভেল পর্যন্ত চলে আসবে, একটু উপরের লেভেল পর্যন্ত চলে আসবে। এবং উপরের লেভেল চলে এসে এই ক্ষেত্রে কিন্তু একটু এই অবতল অংশ কিন্তু দেখা যাবে। যদি জল বড়, তাহলে কিন্তু অবতল অংশ দেখা যাবে। এটা কেন হচ্ছে? দেখো, এটার ক্ষেত্রে কারণ হচ্ছে, এটার ক্ষেত্রে আমি যে বললাম, কাঁচের অণু আর জলের অণুর মধ্যে কি কাজ করবে? কোন ফোর্স? অ্যাডহেসিভ ফোর্স। তো কাঁচের অণু আর জলের অণুর মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে, সেই অ্যাডহেসিভ ফোর্সের মানটা জলের দুটো অণুর মধ্যে যে কোহেসিভ ফোর্স আছে, সেই কোহেসিভ ফোর্সের মানের থেকে বেশি। সেই জন্য কি হচ্ছে? এই জলটা কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে চলে যাচ্ছে। এবং এক্ষেত্রে এই অংশটা অবতল কেন? অবতল কেন মানে কি? এখানে তো কাঁচের অণু আছে, সেই কাঁচের অণুটা এই জলের অণুটাকে আকর্ষণ করছে বলে এইখানে কিন্তু এই যে জলের উপরের অংশটা কিন্তু অবতল অবস্থায় কিন্তু থেকে যাচ্ছে। আর যদি তুমি এখানে পারদ দাও, মানে এটা যদি জলের জায়গায় যদি পারদ হতো, ধরো এখানে একই জায়গাতে আমি চিত্রটা আঁকছি, যদি পারদ হতো, মনে করো এখানে পারদ আছে, এটা যদি এর মধ্যে জলের জায়গায় আমি পারদ আছে, আমি চিত্রটা এঁকে দিতে। পারদ হলে কি হবে? এখানে তুমি যদি কাঁচের নলটাকে তুমি যদি প্রবেশ করাও, তাহলে কিন্তু এটা
পারদে যদি এখানে উপরের তলে যদি এইটা হয়, তাহলে পারদ এই কাঁচের মধ্যে এই পারদ কিন্তু এই পর্যন্ত উঠে অবস্থান করবে, মানে উপরের তল পর্যন্ত যাবে না, এই পর্যন্ত উঠে অবস্থান করবে পারদ, এবং উপরের তলটা উত্তল অবস্থায় রয়ে যাবে, উপরের তলটা উত্তল অবস্থায় রয়ে যাবে। কারণ কি? কারণ এক্ষেত্রে পারদ আর পারদের মধ্যে যে কোহেসিভ ফোর্স, সেই কোহেসিভ ফোর্সটা কিন্তু বেশি। কোহেসিভ ফোর্সটা বেশি বলে পারদ আর কাঁচের মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্সটা, সেই অ্যাডহেসিভ ফোর্সটা কম। অ্যাডহেসিভ ফোর্সটা কম বলে এ কিন্তু আর উপরের দিকে কিন্তু আর উঠতে পারছে না। এবং এখানে এখানে কাঁচের এইখানে যে তোমার মলিকুলটা আছে, পারদের মলিকুলটা, সেই পারদের মলিকুলটা একটু বেশি পরিমাণে যাওয়ার কিন্তু চেষ্টা করছে। সেক্ষেত্রে এটা কিন্তু একটা উত্তল প্রকৃতির হয়ে যায়, উত্তল প্রকৃতির। অর্থাৎ এক্ষেত্রে পারদের উত্তল হয়ে গেল মানে কি? উত্তল মানে এই সারফেসটা একটু উত্তল হয়ে গেল মানে কি? তার সারফেস এরিয়াটা কিন্তু একটু গোলাকার হওয়ার চেষ্টা করলো। গোলাকার মানে এটা উপরের দিকে গোল হওয়ার চেষ্টা করলো, এটা সারফেসটা। আর জলের ক্ষেত্রে নিচের দিকে গোল হওয়ার চেষ্টা করছে, অবতল হয়েছে। তো এক্ষেত্রে পারদের ক্ষেত্রে পারদের মধ্যে যে কোহেসিভ ফোর্সটা, সেই কোহেসিভ ফোর্সটা বেশি। আর পারদ আর কাঁচের অণুর মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্স, সেই অ্যাডহেসিভ ফোর্সের তুলনায় এই কোহেসিভ ফোর্সটার মানটা কিন্তু বেশি হয় বলে এর যে বাইরের যে তলটা পারদের, সেই তলের থেকে এই তলটা কম হয় এবং উপরের অংশটা কিন্তু একটু উত্তল হয়ে যায়। তো এই জায়গাগুলো কিন্তু সবটাই কিন্তু সারফেস টেনশনের উপর আমরা সারফেস টেনশনের উপর যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা করে দিতে পারলাম। খুব ভালো করে সারফেস টেনশন ব্যাপারটা করবে, অনেকটা ডিটেলসে বললাম। তো বাদ বাকি জিনিসটা তোমরা ফিজিক্সে এই ডিটেলসে এটা পড়বে, সারফেস টেনশনের ব্যাপারটা, এবং ফিজিক্সে এটা করতে পারবে। তো সারফেস টেনশন এখানেই আমরা শেষ করছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আর একটা এপিসোডে ভেবেছিলাম এটা শেষ করব, তো একটা এপিসোডে হচ্ছে না, তো এই সারফেস টেনশনটা আমি একটা পৃথক একটা ভাবেই শেষ করলাম। এরপরে একটা ছোট টপিক একটা আছে, সেটা হচ্ছে সান্দ্রতা, ভিসকোসিটি অফ লিকুইড। সেই ভিসকোসিটি অফ লিকুইডের করে আমরা এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো নিশ্চয়ই সারফেস টেনশনের যে ব্যাপারটা আছে ভালো করে বুঝেছো, এবং খুব ডিটেলসে আমি বলেছি। একটু ভালো করে বইয়ের দিকটা দেখো, তাহলে সারফেস টেনশনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। এরপর আমাদের লিকুইড এবং সলিড স্টেটের, লিকুইড এবং আমাদের যে গ্যাসিয়াস স্টেটের যে চ্যাপ্টারটা চলছে, সেই চ্যাপ্টারের আমাদের শেষ ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে এরপরে আসছি। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।